রাঙ্গুনিয়া কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, প্রভাষক পদার্থবিদ্যা। আজকের পাঠ শেষে আমরা জানতে পারব রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা সম্পর্কে জানতে পারব এবং সংঘর্ষ। আজকে আমরা আমাদের সিলেবাসের সংঘর্ষ নিয়ে পড়ব, সংঘর্ষ সম্পর্কে জানতে পারবো, সংঘর্ষের প্রকারভেদ তথা স্থিতিস্থাপক সংঘর্ষ ও স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে 4টা উদাহরণ তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে সেটা বোঝার চেষ্টা করো। এখন 4টা এক্সাম্পল তোমাদের বোঝানোর চেষ্টা করব। যে এক্সাম্পল ওয়ানের মধ্যে আমরা বিবেচনা করতেছি অ্যাম্বরের 2টা মার্বেল একটা অনুভূমিক তলের উপর স্থির আছে। তার মধ্যে প্রথম অ্যাম্বরটা গতিশীল বিবেগে গতিশীল ধনাত্মক x অক্ষ বরাবর এবং দ্বিতীয় অ্যাম্বরটা দেখা যাচ্ছে যে স্থির আছে। তাহলে এটা অবশ্যই প্রথম অ্যাম্বরের মার্বেলটা যে এই স্থির মার্বেলটাকে ধাক্কা দিবে, অর্থাৎ তাদের মধ্যে সংঘর্ষ হবে। তো সংঘর্ষের পরে ধনাত্মক x অক্ষ বরাবর তাদের গতি যদি আমরা বিবেচনা করি, দেখা যাবে প্রথম মার্বেলটা স্থির হয়ে গেল এবং দ্বিতীয় মার্বেলটা যেটা প্রথমে সংঘর্ষের পূর্বে স্থির ছিল সেটা দেখা গেল বি বেগে ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল। ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল আমরা আসি। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতেছি যে অ্যাম্বরের একটা মার্বেল যেটা অনুভূমিক তলের উপর অবস্থিত, সেটা দেখা যাচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর ভি বেগে গতিশীল। অপরপক্ষে অ্যাম্বরের আরেকটা মার্বেল সেইটা ঋণাত্মক x অক্ষ বরাবর, অর্থাৎ প্রথম মার্বেলের বিপরীত দিকে ঋণাত্মক x অক্ষ বরাবর ভি বেগে গতিশীল। ফলে তাদের মধ্যে অবশ্যই মুখোমুখি সংঘর্ষ হবে এবং এই সংঘর্ষের পরে আমরা যদি এখানে দেখি, দেখা যাচ্ছে যে প্রথম মার্বেলটা অ্যাম্বরের মার্বেলটা যেটা সংঘর্ষের পূর্বে ছিল ধনাত্মক x অক্ষ বরাবর বিবেগে গতিশীল, সেটা ঋণাত্মক x অক্ষ বরাবর বিবেগে গতিশীল হলো, অর্থাৎ তার ব্যাগের দিকটা বিপরীত দিকে চলে আসলো। আর দ্বিতীয় ঘরটার ক্ষেত্রেও যেটা প্রথমে সংঘর্ষের পূর্বে ঋণাত্মক x অক্ষ বরাবর গতিশীল ছিল, সেইটা ধনাত্মক x অক্ষ বরাবর বিবেগে গতিশীল। থার্ড এক্সাম্পলটা আমরা যদি খেয়াল করি, দেখা যাচ্ছে যে এখানে অ্যাম্বরের মার্বেলটা প্রথম মার্বেল যেটা ধনাত্মক x অক্ষ বরাবর বিবেগে গতিশীল এবং সেটা গিয়ে অনুভূমিক x অক্ষ বরাবর ধাক্কা দিচ্ছে 2 অ্যাম্বরের একটা মার্বেল যেটা স্থির, কিন্তু এখানে ভরটা ভিন্ন, এটা অ্যাম্বর, এটা 2 অ্যাম্বর। সংঘর্ষের ফলে দেখা গেল অ্যাম্বরের প্রথম মার্বেলটা যেটা x অক্ষ বরাবর বিবেগে গতিশীল ছিল ধনাত্মক x অক্ষ বরাবর, তার ব্যাগের মান হয়ে গেল v/3, ব্যাগের 1/3, এবং সেটা ঋণাত্মক x অক্ষ বরাবর। অপরপক্ষে যেটা 2 অ্যাম্বরের মার্বেল যেটা স্থির ছিল সংঘর্ষের পূর্বে, সেটার মধ্যে একটা ব্যাগ ডেভেলপ করলো এবং সেটা দেখা যাচ্ছে 2v/3, তা ধনাত্মক x অক্ষ বরাবর, যেটা পূর্বে স্থির ছিল। এবং 4 নম্বর এক্সাম্পল যদি আমরা অবজার্ভ করি, সেখানে দেখতেছি যে প্রথম অ্যাম্বরের একটা মার্বেল যেটা বিবেগে ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল, সেইটা গিয়ে একটা 3 অ্যাম্বর আরও অধিক ভরের একটা স্থির মার্বেলকে ধাক্কা দিল। ফলে সংঘর্ষের পরে দেখা গেল অ্যাম্বরের মার্বেল যেটা ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল ছিল, সেইটা ব্যাগ হ্রাস পেয়ে v/2 হলো এবং ব্যাগের দিকটাও ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে গেছে, সেটা ঋণাত্মক x অক্ষ বরাবর v/2 ব্যাগ লাভ করলো। এবং 3 অ্যাম্বরের মার্বেল যেটা বৃহদাকার ছিল, সেটা স্থির ছিল সংঘর্ষের পূর্বে, কিন্তু সংঘর্ষের পরেও তার মধ্যে একটা মোশন অর্থাৎ ব্যাগের মান আসলো এবং সেটা হলো v/2 এবং সেটা ধনাত্মক x অক্ষ বরাবর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার বুঝতে চাই যে এই 4টা সংঘর্ষের মধ্যে যে কোন নিয়মটা মেনে এই সংঘর্ষগুলো হয়েছে, অর্থাৎ পদার্থবিদ্যার কোন সূত্রটা এখানে নিহিত আছে, আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, যেহেতু দেখা যাচ্ছে 4টারই ভর সেম, আমরা দেখতেছি এখানে ব্যাগটা প্রথম মার্বেলটা বিবেগে গতিশীল, দ্বিতীয় মার্বেলটা স্থির এবং তাদের মধ্যে ব্যাগের চেঞ্জ হলো। তাহলে আমরা যদি এক্সাম্পল 1কে অ্যানালাইসিস করি,
আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এবং প্রত্যেকটা সংঘর্ষের ক্ষেত্রে গতিটা একমাত্রিক গতি তথা এক্স অক্ষ বরাবর, সেক্ষেত্রে আমরা যদি প্রথমে চিন্তা করি যে এক্স অক্ষ বরাবর ব্যাগের সংঘর্ষের পূর্বে এক্স অক্ষ বরাবর অর্থাৎ ব্যাগের এক্স অক্ষ বরাবর উপাংশ সংঘর্ষের পরে ব্যাগের মানটা যদি সমান থাকে এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা প্রথমটাতে দেখতে পাই, প্রথম এক্সাম্পলটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রথম এক্সাম্পলের অ্যানালাইসিস করলে যে এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ, আমরা এই নিয়মটা ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ সংঘর্ষের পূর্বে সমান সংঘর্ষের পরে এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ সমান থাকে যদি আমরা ধরে নেই, তাহলে প্রথম এক্সাম্পলে আমরা যদি দেখতে পাচ্ছি ব্যাগের উপাংশ প্রথমটা হবে প্লাস ভি, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাগের মান হচ্ছে 0, দিলাম 0, এবং সংঘর্ষের পরে আমরা দেখতেছি যে প্রথমটা স্থির হয়ে গেল, স্থির দিলাম 0, এবং দ্বিতীয়টা দেখা গেল যে প্লাস ভি, অর্থাৎ ফাইনালি দেখা যাচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি, অর্থাৎ এটা নিয়মটা খাটতেছে। প্রথম এক্সাম্পলের বেলায় মেনে নিলাম, প্রথম এক্সাম্পলের বেলায় নিয়মটা খাটতেছে। দ্বিতীয় এক্সাম্পলে আমরা যদি একটু দেখি, এটাতে যে এ বিটা হচ্ছে প্লাস বি লিখলাম, আর এ বিটা হচ্ছে বিপরীত দিকে, তাহলে মাইনাস বি সংঘর্ষের পূর্বে, এবং সংঘর্ষের পরে যদি দেখতেছি এটা হচ্ছে মাইনাস বি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, এবং এটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে প্লাস বি, এবং এইটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো দেখলে দেখা যাচ্ছে যে এটাও, অর্থাৎ এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 এর ক্ষেত্রে আমরা যে নিয়মটা ধরে নিয়েছি সংঘর্ষের পূর্বে ব্যাগের এক্স অক্ষ বরাবর ব্যাগের উপাংশ, সেটা এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 এর ক্ষেত্রে খাটতেছে। কিন্তু এক্সাম্পল 3-তে যদি আমরা দেখি, যে 3-তে এই ব্যাগটা আছে বি পজিটিভ দিলাম, আর এটা আছে স্থির দিলাম 0, আর সংঘর্ষের পরে যে দেখতেছি আমরা এটা হচ্ছে কত v/3, তাও ঋণাত্মক এক্স অক্ষ বরাবর দিলাম নেগেটিভ চিহ্ন, প্লাস এখানে দেখা যাচ্ছে যে 2v/3 সেটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে বাম পাশে থাকলো বি আর ডান পাশে থাকতেছে, একটু পরিষ্কার করে দেখা যায়, এখানে লিখি একটু বুঝুন যে এক্সাম্পল 3 এর ক্ষেত্রে এটা বি প্লাস 0 ইকুয়াল টু মাইনাস বি/3, যেহেতু ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, প্লাস 2v/3, তাহলে বাম পাশে আছে বি আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এটা তো সমান হবে না মনে হয়, 3 মাইনাস বি প্লাস 2v সমান মাইনাস বি/3, তো বি ইকুয়াল টু মাইনাস বি/3 হতে পারে না, অর্থাৎ আমরা যে নিয়মটা বিবেচনা করছিলাম যে এইখানে আমরা ধরে নিয়েছিলাম প্রথমে ব্যাগটা সংঘর্ষের পূর্বে এবং পরে মার্বেলগুলার ব্যাগের এক্স উপাংশ স্থির থাকে, তাহলে কথাটা এখানে খাটতেছে না, তাহলে কি হবে? আমরা আরেকবার ফলো করি যে আমরা এবার মাস টাইমস ভেলোসিটি ব্যাগের সাথে ভর গুণ করে দেখি, অর্থাৎ ভর ব্যাগ যদি বিবেচনা করি যে সংঘর্ষের পূর্বে এবং পরে এই প্রদত্ত এক্সাম্পলগুলোতে সংঘর্ষের পূর্বে এবং পরে ভর ব্যাগ সমান থাকে কিনা আমরা যদি একটু চেক করে দেখি, তাহলে আমরা পাবো আমি নিয়মটা লিখি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কিন্তু সংঘর্ষের পরে মোট ভরবেগ, ভর গুণ বেগ। তাহলে আমরা প্রথমটাতে দেখি, প্রথম এক্সাম্পলের জন্য একটু পরিষ্কার করে এক্সাম্পল 1 দেখি। এক্সাম্পল 1 এর ক্ষেত্রে আমরা যদি এই ছবিটা দেখি, প্রথমটাতে হচ্ছে এমবি, যেহেতু বিটা পজিটিভ, প্লাস এটা হচ্ছে 0 যেহেতু স্থির ব্যাগ, ইকুয়াল টু সংঘর্ষের পরে দেখা যাচ্ছে এটা 0 যেহেতু স্থির, এবং এটা প্লাস এমবি, তাহলে এমবি ইকুয়াল টু এমবি, অর্থাৎ এক্সাম্পল 1 এক্সিস্ট। এক্সাম্পল 1 এর জন্য
ভরবেগের সংরক্ষণ সূত্র বা সংঘর্ষের পূর্বেও পরে ভরবেগ সমান থাকতেছে আমরা দেখতে পাইলাম। এবার আসি আমরা এক্সাম্পল 2 এক্সিস্ট করে কিনা। এক্সাম্পল 2 এর দিকে যদি একটু খেয়াল করো, দেখবো যে এটা এমবি, বিটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি লিখলাম এমবি প্লাস এই বিটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি লিখলাম এম ইন্টু মাইনাস বি। কেন? এবার এখানে দেখি আমরা এই বিটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এম ইন্টু মাইনাস বি প্লাস এই বিটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, দাঁড়ালো কি? এখানে দাঁড়ালো এমবি মাইনাস এমবি ইকুয়াল টু মাইনাস এমবি প্লাস এমবি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে উভয় ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখা যাচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ সমান। ঠিক আছে, 2 নম্বর নিয়মের জন্য তাহলে এই নিয়মটা কাটলো, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রটা ঠিক থাকতেছে। 3 নম্বর এক্সাম্পল যেটা আমরা আগে মিলাইতে পারি না এই ব্যাগের ক্ষেত্রে দেখে, এইবার দেখে এখানে 3 নম্বর এক্সাম্পলের জন্য এই নিয়মটা খাটে কিনা। এক্সাম্পল 3, এখানে দেখা যাচ্ছে ভরবেগ আছে এমবি প্লাস এখানে প্রথমটাতে যে ভর ডিফারেন্ট কিন্তু যেহেতু স্থির আছে এটা 0 হবে, ইকুয়াল টু এখানে আমরা দেখতে পাচ্ছি এম ইন্টু মাইনাস বি বাই 3। মাইনাস বি বাই 3 কেন দিলাম? যেহেতু এটা ধরুন ঋণাত্মক এক্স অ্যাক্সিস বরাবর, প্লাস এখানে দেখা যাচ্ছে বর হচ্ছে 2m ইন্টু 2b বাই 3। আমরা এটা করি, বাম পাশে দেখতে পাচ্ছি আমরা এমবি থাকলো, আর ডান পাশে মাইনাস এমবি বাই 3, আর এটা হবে প্লাস 4 এমবি বাই 3। তাহলে যদি লসাগু নেওয়া যায় মাইনাস এমবি প্লাস 4 এমবি বা থ্রি এমবি ডিভাইড বাই 3 এমবি। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এক্সাম্পল 3তেও আমরা দেখতে পেলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র এক্সিস্ট করতেছে। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল 4টা এক্সামিন করে দেখি এখানের ক্ষেত্রেও এই সংঘর্ষের বেলায় ভরবেগের সংরক্ষণ সূত্র খাটে কিনা। তাহলে এক্সাম্পল 4 যদি আমরা কনসিডার করি, প্রথমটাতে আমরা লিখতে পারি এমবি, যেহেতু বিটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, প্লাস 3m এর সাথে এটা রেস্টে আছে তাহলে 0 দিলাম, ইকুয়াল টু এখানে হবে এম ইন্টু মাইনাস বি বাই 2 প্লাস 3m এর সাথে ইন্টু বি বাই 2। তাহলে এখানে বাম পাশে রইল এমবি আর ডান পাশে দেখি মাইনাস এমবি বাই 2 প্লাস এটা হবে 3mb বাই 2। দেখা যাচ্ছে এখানে 2 মাইনাস এমবি প্লাস 3mb সমান হবে প্লাস 2mb বাই 2, সো এমবি। ইন্টারেস্টিং, চারটা এক্সাম্পলের মধ্যে সংঘর্ষের প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান, এবং এক্ষেত্রে যেহেতু সংঘর্ষগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একক অর্থাৎ একমাত্রিক গতি বিবেচনা করা হয়েছে, গতি একমাত্রিক কক্ষ বরাবর গতিশীল, সেজন্য এটাকে আমরা বলতে পারি রৈখিক ভরবেগ। অর্থাৎ আমরা কনক্লুশন আসতে পারি যে সংঘর্ষের ক্ষেত্রে রৈখিক ভরবেগ সংরক্ষিত হয় বলতে সংঘর্ষের পূর্বে মোট রৈখিক ভরবেগের মোট রৈখিক ভরবেগ সংঘর্ষের পরে মোট রৈখিক ভরবেগের সমান হয়। অর্থাৎ আমরা এটাকে যদি ম্যাথমেটিক্যালি দেখি, তো সংঘর্ষের প্রকারভেদ নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। সংঘর্ষের প্রকারভেদ বেসিক্যালি 3 প্রকার, যে আমরা বলবো একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এবং আরেকটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ কমপ্লিট ইনএলাস্টিক কলিশন। তো এলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা বলবো তাকে যে সংঘর্ষের মধ্যে ভরবেগ সংরক্ষিত থাকবে অবশ্যই রৈখিক ভরবেগ, অর্থাৎ ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু বি ফাইনাল মোমেন্টাম। সেক্ষেত্রে ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, সেই ক্ষেত্রে আমাদের যদি ভরবেগের উপাংশ রূপ আমরা ব্যবহার করতে পারি, আমি একটু বুঝাই যে আমি এখানে লিখছি সামেশন অফ ইনিশিয়াল মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস। প্রতীক থেকে বোঝা যায় সামেশন অফ ইনিশিয়াল মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়াল টু সামেশন অফ ফাইনাল মোমেন্টাম অ্যালং এক্স অ্যাক্সিস। অর্থাৎ বোঝায় কি, এক্স অক্ষ বরাবর
আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। স্থিতিস্থাপক সংঘর্ষে প্রত্যেক সংঘর্ষেই এটা ঠিক থাকবে, অর্থাৎ রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে এটা এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে ইনিশিয়াল মোমেন্টাম অ্যালং সামেশন অফ ইনিশিয়াল মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ইকুয়াল টু সামেশন অফ ফাইনাল মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ এক ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের সমষ্টি সমান ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টির সমান। এখানে পি বলতে মোমেন্টাম তথা ভরবেগ অর্থাৎ এমবি বোঝানো হয়েছে। এবং স্থিতিস্থাপক সংঘর্ষ ক্ষেত্রে একটা শর্ত বাড়তি থাকবে, সেটা হচ্ছে সেখানে অবশ্যই রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে, ঠিক আছে, বা ভরবেগ সংরক্ষিত থাকবে। পাশাপাশি যে গতিশীল বস্তু দুটোটার গতিশক্তির সমষ্টি সামেশন অফ কাইনেটিক ইনিশিয়াল কাইনেটিক এনার্জি উইল ইকুয়াল টু বি সামেশন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সংঘর্ষের পরে মোট গতিশক্তির সমান হবে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে এই গতিশক্তির সংরক্ষণশীলতাটা বজায় থাকবে না, অর্থাৎ যে সমস্ত সংঘর্ষের ক্ষেত্রে দেখবো আমরা ভরবেগ সংরক্ষিত হচ্ছে ঠিক আছে, কিন্তু গতিশক্তির সংরক্ষণশীলতা থাকবে না, অর্থাৎ সামেশন অফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি উইল নট ইকুয়াল টু বি সামেশন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি, সমান হবে না। সেক্ষেত্রেই সে ধরনের সংঘর্ষটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা বিষয় যে সম্পূর্ণ বা ইনএলাস্টিক, কমপ্লিটলি ইনএলাস্টিক সংঘর্ষ বলতে আমরা বলবো সংঘর্ষের পরে যখন দুইটা বস্তু একত্র হয়ে যাবে, অর্থাৎ তাদের ভর দুটোটা একত্রে লেগে যাবে, লেগে একটা মাত্র ভরে পরিণত হবে এবং একটা মাত্র বস্তু হয়ে দুইটা বস্তু একত্রে লেগে যে কোনো দিকে যাবে, অর্থাৎ তাদের এখন তখন আলাদা আলাদা ব্যাগ থাকবে না, সম্মিলিত ব্যাগ থাকবে। সেই ধরনের সংঘর্ষটাকে আমরা সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হিসেবে বিবেচনা করব। আমরা সংঘর্ষের প্রকারভেদ শিখলাম। এরপরে আজকের যে এক্সাম্পল আমরা চারটা আলোচনা করছি, সেখানে 3 নম্বর এক্সাম্পলটা আমি আবার একটু নিয়ে আসতেছি এবং 3 নম্বর এক্সাম্পল দিয়ে আমরা দেখবো যে এটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা একটু আবার সাহায্য চাই 3 নম্বর এক্সাম্পলটাতে। এটা আমরা নিশ্চয়ই চিনতেছ যে এক্সাম্পল 3 নম্বর সংঘর্ষের উদাহরণটা, যে এম্বরের একটা মার্বেল, সেটা বি বেগে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল এবং সেটা গিয়ে ধাক্কা দিল 2 এম্বরের একটা স্থির মার্বেল উপরে, ফলে সংঘর্ষ হলো তাদের মধ্যে। এবং আফটার কলোইডিং যে দেখা গেল প্রথম এম্বরের মার্বেলটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর b/3 বেগ লাভ করছে এবং অপরপক্ষে 2 এম্বরের মার্বেলটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর 2b/3 ব্যাগ লাভ করছে। আমরা পূর্বেই দেখছি যে এই সংঘর্ষের মধ্যে ভরবেগ সংরক্ষিত থাকে। এখন এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় শর্ত শিখছি যে সামেশন অফ কাইনেটিক ইনিশিয়াল কাইনেটিক এনার্জি উইল ইকুয়াল টু বি সামেশন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি। এই নীতিটাকে আমরা কাজে রেখে যে এটাকে এক্সামিন করব। তাহলে আমরা দেখি এটাতে আসি। এটার গতিশক্তি মানে আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু এম্বরের বস্তু যেটা বিবেকে গতিশীল, তার জন্য গতিশক্তি হবে ½ mv²। তা আমরা এই ছবিটা দেখে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেটা দেখো যে এখানে এই প্রথম বস্তুটার প্রথম মার্বেলের গতিশক্তি হবে ½ mv²। এটা পজিটিভ ধরছি আমি, আর এটা পজিটিভ নেগেটিভ কোনো বিষয় থাকবে না, যেহেতু স্কোয়ারের মধ্যে পড়বে, তাহলে এটার গতিশক্তি হবে ½ mv² প্লাস এই যেহেতু এটার গতিশক্তি হবে, এটার গতিশক্তি কি হবে দেখো ½ × 2m, কিন্তু এটার গতি তো নাই, এটা স্থির অবস্থা আছে, অর্থাৎ 0 স্কোয়ার, অর্থাৎ পুরোটা আমরা 0 হয়ে যাবে। তারপরে যে ইকুয়াল টু দিলাম, এটাকে আমি সংঘর্ষের পূর্বে বিবেচনা করতেছি গতিশক্তি, এটাকে সংঘর্ষের পরে বিবেচনা করতেছি। সেক্ষেত্রে এই প্রথম ছবিটা দেখলে আমরা বুঝতে পারতেছি এটা গতিশক্তি হবে ½ × m × এটার ব্যাক হচ্ছে -b/3, যেহেতু ঋণাত্মক এক্স অক্ষ বরাবর -b/3 হোল স্কোয়ার, প্লাস এটার গতিশক্তি হচ্ছে ½ × ভর হচ্ছে 2m আর ব্যাক হচ্ছে পজিটিভ 2b/3 হোল স্কোয়ার। আমরা দেখি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান হলে হয় কিনা। এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ½ mv², এটা তো 0 হয়ে গেল। এটাতে কি আসে? এটাতে হবে b² / 9
হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার বাই 9, এটা তো পজিটিভ হয়ে গেল, প্লাস এটাতে 2 চলে যায়, থাকে কি 4b স্কোয়ার, 4mb স্কোয়ার বাই 9। তো এটাতে যদি আমরা চিন্তা করি এটা হবে mb স্কোয়ার বাই, এটা হাফ mb স্কোয়ার, এটা হচ্ছে mb স্কোয়ার বাই 18 প্লাস 4mb স্কোয়ার বাই 9। তাহলে এটা বাম পাশে থাকবে, এটা ডান পাশেটা আমরা যদি দেখি কত আসে, সেটাকে 18 mb স্কোয়ার, এটা হবে 2, 9, 8, 18, 2, 8 mb স্কোয়ার, 9 mb স্কোয়ার বাই 18 সমান হবে হাফ mb স্কোয়ার। ইন্টারেস্টিং যে এই এক্সাম্পল 3 এর লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতেছি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, সামেশন অফ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, অর্থাৎ আদি গতিশক্তির সমষ্টি হচ্ছে হাফ এমবি স্কোয়ার এবং শেষ গতিশক্তির সমষ্টি হচ্ছে হাফ এমবি স্কোয়ার। এটাকে আমরা চিনব সামেশন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি, এটাকে চিনব আমরা সামেশন অফ কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এমবি স্কোয়ার, হাফ এমবি স্কোয়ার, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই এক্সাম্পল 3-তে যে গতিশক্তি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান, সুতরাং এই সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক বিবেচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এই উদাহরণগুলো যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো সহজেই বুঝতে পারবো, আশা করি তোমরা এটা চর্চা করবো এবং আগামী ক্লাসে আমরা এই সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, আশা করি। সবাইকে ধন্যবাদ।